ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বলেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার এবং তদন্ত কমিটি গঠন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে 53 জনের আবেদন মঞ্জুর, সিইসির সাথে বিএনপির বৈঠক। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত, বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ। তিনি জানান, নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন, চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। তিনি আরও বলেন, উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি। So I translated that creativity into entrepreneurship. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? Tell young people you're not job seekers, you're job creators. You're agents of change. You create things the way you imagine. সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ডক্টর ইউনূস বলেন, ছেলেদের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে যেতে হবে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এছাড়া এবারের নির্বাচনে অনেক তরুণরাই জিতে আসবে বলেও আশা করেন সরকার প্রধান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরের সেনা হেফাজতে থাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ ও তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও নেতাকর্মীরা। অভিযোগের তীর সেনা সদস্যদের বিরুদ্ধে। গতরাত 12:30টার দিকে সেনাবাহিনীর অভিযান চলাকালে তার মৃত্যু হয়। পৌর বিএনপির এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতেই রাস্তায় নামেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিষয়টিকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তির নিশ্চয়তা চান। জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী মাহমুদ হাসান খান এই মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুতে ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায় সেনা যৌথ বাহিনী। সে সময় জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করে। পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও
4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত 12:25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। এদিকে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে আপিল শুনানিতে অংশ নেওয়া জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনে আগে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে। গুটি কয়েক প্রার্থীকে গানম্যান দেয়া বৈষম্য। মঙ্গলবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় শুনানি চলে বিকেল 5টা পর্যন্ত। আজ 53 জনের আবেদন মঞ্জুর হয়েছে আর নামঞ্জুর হয়েছে 17 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে 645টি। যাচাই বাছাই বাদ হয় 723 মনোনয়নপত্র। এদিকে আপিল শুনানি পর্যবেক্ষণে সকালে নির্বাচন কমিশনে যান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। কথা বলছি তার সাথে। শুভ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো অফিসে আছেন, এখন পর্যন্ত কারা এসেছেন দেখা করতে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে ঠিক দুপুর 12টার দিকেই গুলশানের এই দলীয় কার্যালয়ে এসেছেন এবং তিনি এখানে আসার পরেই দলের যে নিয়মিত কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করছেন। বিকেল 3টার দিকে ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এসেছেন এখানে। তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তুলি এরপর এখান বিএনপি চেয়ারম্যানের সাথে কথা বলে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে জনাব তারেক রহমান তাদেরকে পরামর্শ দিয়েছেন যে কিভাবে জনগণের জন্য আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়া যায় এবং যতগুলো আসন রয়েছে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায় এবং বিএনপির ওইসব আসনের সিনিয়র যেসব নেতারা আছে তাদের সাথে কথা বলে কিভাবে দানের শীষকে বিজয়ী করা যায়, কিভাবে সবাইকে সাথে সমন্বয় করা যায়, জনগণের আস্থার জায়গাটা নিয়ে আসা যায়, ভোটগুলো যাতে জনগণ ধানের শীষে দেয়, সেই বিষয়গুলো আলোচনা করেছেন এবং জনগণের কাছে যেতে, জনগণেরকে সহজ করে নিতে বা জনগণকে আকৃষ্ট করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেই ধরনের পদক্ষেপগুলো নেয়ার পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরপরে এখানে সন্ধ্যার কিছু আগে এসে ঢুকেছেন নরসিংদী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন এবং রাজশাহী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। এছাড়া রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। এসব নেতারা এখন ভিতরে রয়েছেন। মূলত আগামী নির্বাচনে বিএনপি যাতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, জনগণ যাতে বিএনপিকে ভোট দেয়, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছেন তারেক রহমান এবং নেতাকর্মীদের এইসব দিক নির্দেশনা দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। রওশন, ধন্যবাদ শুভ মাহফুজ। দর্শক, বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ মাহফুজ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দাফনের 14তম দিনেও থামেনি মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখ আর নীরব প্রার্থনা আজও জিয়া উদ্যান সাক্ষী। সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানাতে যান বিএনপির বিভিন্ন জেলার এমপি নির্বাচনে মনোনীত প্রার্থী সহ নেতাকর্মীরা। তারা বলেন, বেগম জিয়ার দেখানো পথে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন। মেজবা রহমানের রিপোর্ট। জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। বেগম জিয়াকে সমাহিত করা 14তম দিনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। মঙ্গলবার সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। মোনাজাতে অংশ নেন আগতরা। জানাজায় উপস্থিত না থাকার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছেন কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। এদিন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। তিনি বাংলাদেশের গণতন্ত্রের ঐক্যর প্রতীক, বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন বলেই তাকে এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। আমাদের তা দেওয়ার কিছু নেই। আমরা একটা ভোট দিয়ে সকলেই একত্রিত হয়ে
বিজয়ে ধানের শীষে যদি ভোট দিয়ে আমরা জয়ী হতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় সান্ত্বনা। তার একটি প্ল্যান আছে, সেই প্ল্যানের মধ্য দিয়ে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র, একটি কল্যাণকর রাষ্ট্র। সকলেই আমরা সেই প্রত্যাশা রাখি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। যারা আছি নেতৃবৃন্দ সবাই আমরা শোকাহত, তাই আজকে আমরা মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা মাজার জিয়ারত করতে আসছি। আল্লাহ তাআলাই যেন তাকে ব্যস্ত নসিব করেন। ধানের শীষে ভোট দিয়ে আগামীতে সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। বড় কষ্ট, আজকে মা নেই, নমিনেশন পেয়েছি কিন্তু মাকে সালাম করতে পারিনি। এই কষ্টে বুকে ধারণ করে আজকে বেগম খালেদা জিয়ার এই মাজারে এসে আমরা দোয়া করেছি। বেগম জিয়া সমাধির পাশে দাঁড়িয়ে হাত তোলে প্রার্থনা। এই দৃশ্যই বলে দেয় আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চাইতে কিছুটা ভালো, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। গেল রবিবার মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে টেকনাফে সীমান্তের হোয়াইংকং ইউনিয়নে গুলিবিদ্ধ হয় 9 বছর বয়সী শিশু হুজাইফা আফনান। তবে অবস্থা শঙ্কামুক্ত নয়, মাথায় রয়ে গেছে এখনো গুলি। আইসিইউতে চিকিৎসাধীন 9 বছরের শিশু হুজাইফা আফনানের খবর জানতে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় তার পরিবার। বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রদূত উ কিয়াসো মোকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের টেকনাফের হোয়াইকং ইউনিয়নে 12 বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। এরই প্রেক্ষিতে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হলো। এমন ঘটনা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের স্পষ্ট লঙ্ঘন বলে রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের গুলির ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের বিভিন্ন কর্তৃপক্ষ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক তার রেশ যেন বাংলাদেশে না পড়ে সে ব্যাপারে রাষ্ট্রদূতকে সতর্ক করে দেওয়া হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 দশক ধরে ধুকে ধুকে চলছে রংপুরের একমাত্র বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা। এক শ্রেণীর অপশক্তির হাত থেকে চিড়িয়াখানা মুক্ত হলেও আধুনিকায়নের লাল ফিতার ফাইল না খোলায় হতাশ দর্শনার্থীরা। খাঁচায় অবাধ বিচরণ নেই প্রাণীদের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেয়াজ জনি। লাল সবুজের রঙে রঙিন রংপুর চিড়িয়াখানা, কিন্তু জৌলুস নেই কোনো কিছুতে। বয়সের ভারে নুয়ে পড়েছে সিংহ মামা, বিষণ্ণ চোখে একাকী সময় কাটাচ্ছে জিরাফ। ভালুক, জেব্রা ও হাতিসহ বহু প্রাণীর খাঁচা এখন শূন্য। আমাদের রংপুর চিড়িয়াখানার এইখানেও যদি সব প্রাণীগুলো নিয়ে আসা হয় তাহলে আমাদের রংপুর চিড়িয়াখানা যেমন দূর দূর থেকে পর্যটকরা এখানে দেখতে আসে। তো দেখলাম যে হাতি নাই, জিরাফ নাই। দর্শনার্থীদের আগ্রহ এখন সীমাবদ্ধ কয়েকটি হরিণ, কিছু বানর ও বাঘের দুটি শাবক দেখার মধ্যেই। সবুজ বৃক্ষ ও সুবিশাল এলাকা থাকলেও বিনোদনের অভাবে আগতদের মন ভরছে না। আরও যদি ডিফারেন্ট যদি প্রাণী আসতো তাহলে ভালো লাগতো। আর ভাল্লুক না, এই প্রাণীগুলোর মানে প্রাণী খাতটা একটু বৃদ্ধি করা দরকার। তবে কর্তৃপক্ষ বলছে অতীতে কিছু অপশক্তির প্রভাবে চিড়িয়াখানাটি অবহেলিত থাকলেও সেই বাধা কাটিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। রংপুর চিড়িয়াখানায় একটি মাস্টার প্ল্যান এখানে একটি প্রণয়ন হয়েছে এবং সেটার কিছু কাজ এখানে অলরেডি হয়েছে। যে আমাদের এই লেকের যে আমাদের যে গাড়ি এটি আমরা করছি। আর চিকিৎসকদের দাবি, প্রাণীদের গবেষণা, প্রজনন ও নিরাপত্তা নিশ্চিত করে আধুনিক পরিবেশ গড়ে তোলা হলে এটি সম্ভাবনার চিড়িয়াখানা হতে পারে। সুন্দরবনে কিন্তু বাঘ এখন অনেক কমে গেছে, বাট আমাদের এখানে কিন্তু বাঘের প্রজনন করানো সম্ভব, সিংহের প্রজনন করা সম্ভব, বিভিন্ন প্রাণী কিন্তু আমরা এখানে প্রজনন করে আমরা এটা সারপ্লাস করতে পারি। 1991 সালে নগরীর প্রাণকেন্দ্রে 23 একর জমিতে গড়ে ওঠা 31 প্রজাতির 250 প্রাণী আছে এই চিড়িয়াখানায়। উত্তরের মানুষের একমাত্র সস্তা বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। দীর্ঘদিনের সিন্ডিকেটের শেকল ভেঙেছে কর্তৃপক্ষ, কিন্তু অর্থাভাবে তা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই
পর্যাপ্ত প্রাণীও, আর এতেই মন খারাপ দর্শনার্থীদের। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদন পেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, ভেনেজুয়েলা ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভাবে দেশের জ্বালানি তেলের দামে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি জানান, এলপিজি সমস্যার সমাধানে সরকার নিবিড়ভাবে কাজ করছে। পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার খরচ নিজস্ব বাজেট থেকে বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, বেতন কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার নতুন কাঠামোর ঘোষণা দিয়ে যেতে পারবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অর্থ উপদেষ্টা। কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা একদম 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যুটা আসবে। যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে। চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগে 7 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে নাশকতায় ব্যবহার করা বিভিন্ন আলামত। গ্রেফতার ব্যক্তিরা হলেন মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকপান ও মোহাম্মদ পারভেজ। তাদের কাছ থেকে উস্কানিমূলক ব্যানার, কেরোসিনের কন্টেইনার এবং এই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গেল ডিসেম্বরে গভীর রাতে রাউজান ও রাঙ্গুনিয়ার কয়েকটি হিন্দু ও বৌদ্ধ পরিবারের বসতবাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তার তৈরি কিছু ব্যানার উদ্ধার করে পুলিশ, যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং কিছু রাজনৈতিক নেতার নাম ও মোবাইল নম্বর লেখা ছিল। তদন্তে জানা যায়, এই চক্রটি পাহাড়ি জনগোষ্ঠীর ঘরেও আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। গত 2 জানুয়ারি রাঙামাটি থেকে চক্রের অন্যতম হোতা মনির হোসেনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, স্থানীয় এক নার্সারি ব্যবসায়ী এই পরিকল্পনার মূল হোতা। তাকে সহায়তায় রাঙামাটির এক সাবেক কমিশনার অর্থ যোগান দিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের টানা 10 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন। গত রাত 8টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে এ আগুনের সূত্রপাত। মঙ্গলবার ভোর 6টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের মহেশখালী, চকরিয়া এবং বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট সহ মোট 6টি ইউনিট আগুন নেভানোর কাজে নামে। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি, স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ উৎপাদন। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্ক্র্যাপ ইয়ার্ডটিতে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ সংরক্ষণ করা হতো। এটির অবস্থান মূল বিদ্যুৎ উৎপাদন বয়লার এলাকা থেকে তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ অন্যরা। বিএনপির চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রূপগঞ্জে। দুপুরে উপজেলার সমু মার্কেট এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি। সকাল থেকে দুপুর পর্যন্ত কুশলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সার্কিট হাউস সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম।
সাংবাদিকদের নিয়ে গণভোট প্রচার বিষয়ক কর্মশালা হয়েছে ঝালকাঠিতে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল দূষণমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সকালে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি হয়েছে নড়াইলে। সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে উপকূলীয় কৃষিকে টেকসই করার লক্ষ্যে কর্মশালা হয়েছে সাতক্ষীরায়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা কর্মকর্তা ও সম্ভাব্য প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় সভা হয়েছে মাদারীপুরে। সকালে সদর উপজেলা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ বলেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ, ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার এবং তদন্ত কমিটি গঠন। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে 53 জনের আবেদন মঞ্জুর, সিইসির সাথে বিএনপির বৈঠক। টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত, বিনা উস্কানিতে সীমান্তে গুলিবর্ষণের কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।